বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর সার্ভিস বিডির আজকের এই আলোচনা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় বিশ্ব অ্যাজমা দিবস। আপনারা জানেন যে আজ 6 মে বিশ্ব অ্যাজমা দিবস। এবারের অ্যাজমা দিবসের প্রতিপাদ্য হচ্ছে মেক ইনহেল ট্রিটমেন্ট অ্যাক্সেসিবল ফর অল, অর্থাৎ ইনহেলার চিকিৎসা অ্যাজমা রোগীদের জন্য সহজলভ্য করতে হবে। এটাই হচ্ছে এবারের অ্যাজমা দিবসের প্রতিপাদ্য। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার অ্যাজমা দিবস হিসেবে পালিত হয়। 1998 সাল থেকে বিভিন্ন দেশে এই অ্যাজমা দিবস পালিত হয়ে আসছে। এই অ্যাজমা দিবস পালনের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে অ্যাজমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং যে ধরনের অ্যাজমা সম্পর্কিত বিভিন্ন কুসংস্কার প্রচলিত আছে বা কুসংস্কারাচ্ছন্ন ধারণা প্রচলিত আছে সেগুলোকে বিলোপ করা। এই লক্ষ্যেই আসলে প্রতি বছর অ্যাজমা দিবস পালিত হয় এবং আজকে আমরা এই অ্যাজমা সম্পর্কে আলোচনা করব। সারা বিশ্বে প্রায় 30 কোটি লোক অ্যাজমা রোগে আক্রান্ত এবং যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আপনারা আরো জানবেন যে বাংলাদেশে প্রায় 1 কোটি অ্যাজমা রোগী আছেন, যাদের মধ্যে অধিকাংশ 1 থেকে 15 বছরের বয়সী। অতএব এবং আরো দেখা গিয়েছে যে গ্রামীণ পরিবেশে আসলে শহরের তুলনায় অ্যাজমা বেশি পরিলক্ষিত হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন আমরা জানবো অ্যাজমা কি। অ্যাজমা বা হাঁপানি হচ্ছে একটি শ্বাসনালীর দীর্ঘমেয়াদী রোগ। বিভিন্ন কারণে শ্বাসতন্ত্রে যখন প্রদাহ হয় তখন শ্বাসনালী সরু বা ফুলে যায়। এই ফুলে যাওয়ার ফলে আক্রান্ত রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, যাকে আমরা অ্যাজমা বা হাঁপানি বলে থাকি। আসলে অ্যাজমা বা হাঁপানি রোগের বেশ কিছু লক্ষণ আছে। তার মধ্যে যে প্রধান যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে যে রোগীর শ্বাস নিতে কষ্ট হয় বা তার দম বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে বা ছাড়তে কষ্ট হয়, বুকের ভিতরে চাপ অনুভূত হয় এবং বুকের ভিতরে বাঁশির মতো সাঁই সাঁই শব্দ হয়, ঘন ঘন কাশি হয়, যে কাশিটা ভোরে এবং রাতে বেশি পরিলক্ষিত হয়। এছাড়াও অ্যাজমার সাথে অ্যাজমা আক্রান্ত রোগীর বিভিন্ন ধরনের অ্যালার্জি উপসর্গ থাকতে পারে, যেমন চোখ চুলকানো, শরীর চুলকানো, শরীরে র্যাশ ওঠা, নাক দিয়ে পানি ঝরা, হাঁচি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, এরকম লক্ষণও সাথে থাকতে পারে। অ্যাজমা বা হাঁপানি কেন হয় তার কারণ আসলে এখনো অজানা, তবে ধারণা করা হয় যে বংশগত কারণে অ্যাজমা হতে পারে। কারো বংশে যদি অ্যাজমা বা হাঁপানি রোগী থাকে তার পরবর্তী প্রজন্মের মধ্যে অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও পরিবেশগত কারণেও অ্যাজমা হতে পারে, বিশেষ করে কলকারখানার ধোঁয়া, ধুলোবালি, তারপর ফুলের রেণু, বিষাক্ত আবহাওয়া, এর কারণেও অ্যাজমা হতে পারে। কারো যদি অ্যালার্জি থাকে, অ্যালার্জি জনিত কারণেও অ্যাজমা হতে পারে। অথবা কেউ যদি এমন পরিবেশে কাজ করে যেখানে প্রচুর ধুলো উড়ে, যেখানে ডাস্ট হয়, বিভিন্ন রকমের ডাস্ট হয়, সেখান থেকে অকুপেশনাল অ্যাজমা হতে পারে। গর্ভাবস্থা অ্যাজমা হতে পারে। অতিরিক্ত পরিশ্রম এর কারণেও এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা হতে পারে। ভাইরাসের সংক্রমণ জনিত কারণেও অ্যাজমা প্রকোপ বৃদ্ধি পেতে পারে। অ্যাজমা রোগ কিভাবে নির্ণয় করা হয়? আসলে অ্যাজমা মেইনলি উপসর্গ ভিত্তিক সিমটম দেখে আমরা অ্যাজমা রোগ ধারণা করি। আমি যে উপসর্গগুলোর কথা বললাম সেই উপসর্গগুলো যদি কোনো রোগীর থাকে তখন আমরা সেই রোগীকে অ্যাজমা নিশ্চিত হওয়ার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই। যেমন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে স্পাইরোমেট্রি, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে রোগীর অ্যাজমা রয়েছে কি না। এছাড়াও আমরা রোগীর একটা বুকের এক্স-রে করতে দিই এই কারণে যে রোগীর অ্যাজমা বা অন্য কোনো অসুখ যেটা অ্যাজমার মতো
মনে হচ্ছে সেটা অন্য কোনো অসুখ কিনা এটা নির্ণয় করার জন্য আমরা দিই। এছাড়া রক্তের কিছু পরীক্ষা দেই, যেমন হচ্ছে যে রক্তে অ্যালার্জি মাত্রা নির্ণয় করার জন্য আমরা পরীক্ষা দেই। এছাড়া আমরা যে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট নামে এক ধরনের একটা টেস্ট রয়েছে, এটার মাধ্যমেও আমরা অ্যাজমা নির্ণয় করি। তবে আসলে অ্যাজমা নির্ণয়ের প্রধান এবং প্রথম যে উপায় সেটা হচ্ছে যে রোগীর উপসর্গই আমাদের বলে দিবে যে রোগীর আসলে অ্যাজমা রয়েছে কি না। অ্যাজমা রোগের প্রতিকার আসলে আমরা যেটা বলি যে অ্যাজমা রোগের যে ট্রিগারিং ফ্যাক্টর সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। যদি অ্যাজমা রোগীর দেখা যায় যে ওনার ধূমপানের কারণে অ্যাজমা ট্রিগার হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে ধূমপান পরিহার করতে হবে। তাকে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, ধুলাবালি থেকে বেঁচে থাকতে হবে এবং ফুলের রেণু থেকে বেঁচে থাকতে হবে, বা ওই সময় মাস্ক ব্যবহার করবে। এবং ধুলাবালি, ধোয়া, ফুলের রেণু, প্রাণীর লোম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাসায় অনেকেই পেট বা পোষা প্রাণী পালন করি, তো দেখা যায় যে এই পোষা প্রাণীর যে লোম, সেই লোম অ্যাজমার একটি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ট্রিগার হিসাবে কাজ করে। এই জন্য অ্যাজমা রোগীরা বাসায় আসলে নিজেরা কোনো পোষা প্রাণী রাখবেন না, এটাই আমরা বলে থাকি। এছাড়াও রোগীদের ঘর বাড়ি, বালিশ, বিছানা, মশারি, ব্যবহৃত পোশাক এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপরে আসি যে অ্যাজমার চিকিৎসা। অ্যাজমা রোগের চিকিৎসা আসলে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে তার নিয়ম কানুন বা উপদেশ মেনে চলা। আমি অলরেডি যেগুলো বললাম যে প্রতিকার, 1 নাম্বার চিকিৎসা হচ্ছে রোগীর অবশ্যই এই প্রতিকার যেগুলো তার ট্রিগারিং ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলোকে নিয়ন্ত্রণ নিয়ে আসা, এটা হচ্ছে 1 নাম্বার চিকিৎসা। 2 নাম্বার চিকিৎসা হচ্ছে ওষুধের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করি। সাধারণত অ্যাজমা রোগীদের আমরা 2 ধরনের ওষুধ দিয়ে থাকি, একটা হচ্ছে যে উপশমকারী ওষুধ, আর একটা হচ্ছে যে প্রতিরোধক ওষুধ। উপশমকারী ওষুধ যেটা, এই ওষুধগুলো সাধারণত যে রোগীর উপসর্গ যখন তৈরি হয়, রোগীর শ্বাসনালী যখন সংকুচিত হয়ে আসে, তখন এই উপশম করার জন্য আমরা শ্বাসনালী প্রসারক কিছু ওষুধ ব্যবহার করে থাকি। আর প্রতিরোধক ওষুধ হচ্ছে যে অ্যাজমা রোগ যাতে নিয়ন্ত্রণে থাকে, 24 ঘন্টা নিয়ন্ত্রণে থাকে এবং তার যাতে অ্যাজমা অ্যাটাক না হয়, এই জন্য আমরা প্রতিরোধক ওষুধ ব্যবহার করে থাকি। এই 2 ধরনের ওষুধই আসলে আমরা ইনহেলারের মাধ্যমে ব্যবহার করে থাকি। একটা সবার মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে ইনহেলার হয়তো অ্যাজমা রোগীর সর্বশেষ চিকিৎসা, এরপরে হয়তো আর কোনো চিকিৎসা নেই। এবং অনেকে এটাও ধারণা করে থাকেন যে একবার যদি ইনহেলার শুরু করা হয় তাহলে আজীবন তাকে ইনহেলার ব্যবহার করতে হবে, যে ধারণাটা আসলে মোটেই ঠিক নয়। অ্যাজমা রোগীদের সর্বপ্রথম এবং সর্বোত্তম ওষুধ হচ্ছে ইনহেলার। এটা নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই। যদি আমরা অ্যাজমা রোগের একটা ওষুধের কথা বলি তাহলে সেটা অবশ্যই ইনহেলার হবে। এতে এত অল্প পরিমাণে ওষুধ, মাইক্রোগ্রামে ওষুধ থাকে এবং এটি সরাসরি ফুসফুসের ভিতরে চলে যায়। এই কারণে এই ওষুধের সাইড ইফেক্টও অনেক কম। এই জন্যই কিন্তু এবারের প্রতিপাদ্য করা হয়েছে যে মেক ইনহেল ট্রিটমেন্ট অ্যাক্সেসিবল ফর অল, মানে সবার জন্যই আমরা ইনহেলার নিশ্চিত করব। ধন্যবাদ। এর পরবর্তীতে ডক্টর সার্ভিস বিডির এই প্রোগ্রামে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো প্রতিপাদ্য নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আলোচনা হবে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।